তো আশা করছি আজকে মোটামুটি যারা ক্লাসে উপস্থিত হয়েছো তোমাদের পরীক্ষাটা শেষ হয়ে গেছে। তো কার কার এখনো পরীক্ষা চলছে তোমাদের মধ্যে? আমার কথাগুলো সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। কার কার পরীক্ষা প্রত্যেকের তোমাদের শেষ হয়ে গেছে আজকে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা। দু একজন হচ্ছে তারা এখনো জয়েন করতে পারেনি, তাদের ক্লাসটা হচ্ছে এখনো পর্যন্ত ক্লাস বলছি ওই পরীক্ষাটা এখনো পর্যন্ত শেষ হয়নি, সেই কারণে তারা হচ্ছে এখনো পর্যন্ত ক্লাসে অনেকে ফোন করে বলেছিল, তো রেকর্ডেড ক্লাস দেওয়াও হবে। তো মোটামুটি প্রত্যেকের পরীক্ষা ভালো হয়েছে। হ্যাঁ স্যার। বাকিদের? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা। তো আমরা পরীক্ষার আগে ক্লাস 9-এর কিছু সিলেবাসগুলো যেগুলো ফার্স্ট ইউনিটে হবে সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম। আজকের আমরা আবার ক্লাস 8-এ যেগুলো বাকি ছিল সেগুলো নিয়ে আমরা স্টার্ট করব। তো অ্যাকচুয়ালি এটা তো ক্লাস 8-এর সিলেবাসের উপর পরীক্ষা, সেই কারণে ক্লাস 8টাকে বেশি করে জোর দিতে হবে, তার সঙ্গে 9-এর যেগুলো লাগবে সেগুলো আস্তে আস্তে আমরা করব। তো যেহেতু এপ্রিল মাস পড়ে গেছে, বুঝতেই পারছো এখন ভোটের জন্য একটু হয়তো সংস্থা থেকে নোটিশ ফোটিশগুলো আসতে দেরি হচ্ছে। তো আগের মানে 2025 সালে কিন্তু এই এপ্রিল মাসের 15 তারিখ নাগাদ এরকম নোটিফিকেশান চলে এসেছিলো ফর্ম ফিল আপের জন্য। তো যেহেতু তোমরা তো এর আগে এনএমএমএসসি পরীক্ষা দিয়েছো বা অন্যান্য পরীক্ষাগুলো দিয়েছো, সেই কারণে তোমাদের ডকুমেন্টসগুলো প্রত্যেকের ঠিকঠাক আছে আশা করি ধরে নেবো। কারোর যদি কোনো প্রবলেম থাকে জানাবে। হ্যাঁ, ফর্ম ফিল আপ করার জন্য যে ডকুমেন্টসগুলোর প্রয়োজন তোমরা জানো অলরেডি। তো সেই ডকুমেন্টসগুলো তোমাদের নাম, বাবার নাম, ডেট অফ বার্থ, এগুলো সব যেন ঠিকঠাক থাকে। এই মাসেই ফর্ম হয়তো চলে আসবে ভোটের পরে। আর এই ফর্মটা কিন্তু বাইরে থেকে কেউ ফিল আপ করতে পারবে না। তোমরা স্কুলের সঙ্গে অবশ্যই যোগাযোগে থাকবে, খোঁজ খবর নিয়ে রাখবে, আমরাও জানিয়ে দেবো তোমাদের আউট হলে ফর্মটা। স্কুলের মাধ্যমেই ফর্মটা ফিল আপ হবে। এই ফর্মটা সম্পূর্ণ স্কুলের লগ ইন থেকে ফর্মটা ফিল আপ হয়, তাই জন্য আগামী একটু তোমাদের জানিয়ে দেওয়া। গত ক্লাস পর্যন্ত যেগুলো হয়েছিল তার স্টাডি মেটেরিয়ালস দিয়েছিলাম, তোমরা ধীরে ধীরে সেগুলো করে পাঠাও এবার, যেহেতু পরীক্ষার চাপটা শেষ হয়ে গেছে এই মুহূর্তে। এবং আজকে তোমাদের আজকের দিনটা এবং কালকের দিনটা, দুটো দিন তোমাদের একটু দিলাম, তোমরা টাস্কগুলো করে পাঠাবে। পাঠানোর পর অলরেডি টাস্ক দেওয়া ছিল, লাইট চ্যাপ্টারটা তো কমপ্লিট হয়ে গেছে। তোমার কি চ্যাপ্টার যেন ছিল, ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টারটা ছিল বল ও গতি। আর হচ্ছে তোমাদের জীবন বিজ্ঞান থেকে ছিল হচ্ছে কি দেওয়া ছিল বলো তো জীবন বিজ্ঞান থেকে? ক্লাস 9-এর প্রথম চ্যাপ্টারটা ছিল জীবন সংগঠনের স্তর মনে হয় ছিল। যাই হোক, তো এই দুটো চ্যাপ্টারের যে সমস্ত কোশ্চেনগুলো দেওয়া ছিল তোমরা অবশ্যই করে পাঠাও। এরপরে এর উত্তরগুলো আমি করে পাঠিয়ে দেবো, ওগুলো নিয়ে আর আমরা আলোচনা করব না। আমরা হচ্ছে আবার 8-এর যে সমস্ত সিলেবাসগুলো বাকি ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। তো প্রথমে ম্যাথমেটিক্সে তোমাদের দেওয়া ছিল লাভ ক্ষতি সম্পর্কে দেওয়া ছিল, সেগুলো আমরা উত্তরগুলো বলে দিয়েছিলাম এবং বাকিদেরকে করতে বলেছিলাম। লাভ ক্ষতির পরে আমাদের ক্লাস হয়েছে সিম্পল ইন্টারেস্ট, তার প্রবলেম আমি এখনো দিইনি, তোমাদের পরীক্ষার জন্য আমি টাস্কগুলো পাঠাইনি। এবার থেকে আজ থেকে টাস্ক আবার শুরু হবে। তো লাভ ক্ষতিতে উত্তরগুলো আমি একবার আলোচনা করে দিই আরেকবার। লাভ ক্ষতিতে দেওয়া ছিল, দেখো 14 থেকে একটা 23 পর্যন্ত প্রবলেম দেওয়া ছিল তোমাদের।
প্রত্যেকে করেছো এগুলো? পরীক্ষার অনেকদিন আগে এগুলো দেওয়া ছিল। হ্যাঁ স্যার। বাকিরা? যারা করনি অবশ্যই কিন্তু করবে। এই টাস্কগুলো এড়িয়ে গেলে তোমরা কিন্তু নিজেরাই বিপদে পড়বে। বুঝতেই পারছো এখানে এনএমএমএসির মতো এতটা সহজসাধ্য নয়। এর থেকে এখানে প্রত্যেক স্কুলের প্রথম 5 জন চান্স পাচ্ছে, কম্পিটিশানটা সেই লেভেলের হবে এটা। তো সেই কারণে বারবার বলছি টাস্কগুলো প্রত্যেকে করার চেষ্টা করবে ফ্রি টাইম দেখে। আমি এনএমএমএসের মতো এত হিউজ টাস্কও দিচ্ছি না, যেরকম ধরনের আসে পরীক্ষায় সেই রকম করে প্রত্যেক চ্যাপ্টার থেকে বোঝানো এবং সেইভাবে টাস্কগুলো দেওয়া হচ্ছে। 3টে মাত্র সাবজেক্ট, অন্তত প্রত্যেক দিন আধ ঘন্টা করে বা 40-45 মিনিট সময় দিলে তোমাদের এগুলো ক্লিয়ার হয়ে যাবে। এগুলো তোমাদেরকে একটু খাটতে হবে। ভালো কিছু পেতে গেলে কিছু দিতে হবে, অর্থাৎ তোমাকে শ্রম দিতে হবে। এই 14 থেকে 23 পর্যন্ত উত্তরগুলো বলছি, তোমরা একটু মিলিয়ে নাও। যে প্রবলেমগুলো দেওয়া ছিল, এক ব্যক্তি একটি পাম্প সেট 8% ক্ষতিতে বিক্রি করে পাম্প সেটটি 120 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 7% লাভ হতো, তার ক্রয় মূল্য কত? এই যে প্রবলেমটা, এখান থেকে 23 পর্যন্ত পরপর উত্তরগুলো বলছি, তোমরা আগে মেলাও যারা করেছো। যারা করনি কালকের মধ্যে এগুলো করে পাঠাও। তারপরে আমি ডিটেলস এই সপ্তাহে আবার তোমাদের ক্লাস দেওয়া হবে, যেহেতু পরীক্ষার জন্য ক্লাসটা অফ ছিল এবং ঝড় বৃষ্টির জন্য সেদিন আগের ক্লাসটা হয়নি। এই সপ্তাহে 2টো ক্লাস হতে পারে, তো সেখানে আমরা বিষয়গুলো আলোচনা করব। তোমরা আগে উত্তরটা একটু দেখে নাও, মিলিয়ে নাও। 14 দাগে 14 দাগে হচ্ছে অপশান বি, বোম্বে। 800 টাকা। এক মিনিট। প্রবলেমগুলো তোমাদের দেওয়া ছিল। হোয়াটসঅ্যাপে খুঁজে পাচ্ছি না, তোমাদের কাছে আছে নিশ্চয়ই, আমি হোয়াটসঅ্যাপে আর খুঁজে পাচ্ছি না। একটু দেখে নেবে ওগুলো। তো 14 দাগের উত্তর হচ্ছে অপশান বি, 800। 15 দাগে এ, 6640। 16 দাগে বি, বোম্বে, 2760, 2760 টাকা। 17 দাগে এ, লেবুর বিক্রয় মূল্য হচ্ছে 130 পয়সা। 18 দাগে এ, 18 টাকা।
19-এর দাগে সি 17 টাকা, 20-এর দাগে বি বোম্বে 11 টাকা, 21-এর দাগে বি বোম্বে 20 টাকা, 22-এর দাগে এ 90 পয়সা, 23-এর দাগে সি 3 টাকা। এগুলো উত্তরগুলো আলোচনা করলাম। নেক্সট তোমাদের দেওয়া ছিল 20-এর দাগে, 20-এর দাগ থেকে 29-এর দাগে। 20-এর দাগে হচ্ছে এ একটি টেলিভিশন 20% ক্ষতিতে বিক্রি করে। যদি টেলিভিশন সেটটি আরও 9,000 টাকা বেশি দামে বিক্রয় করা হতো তাহলে 25% লাভ হতো। এইটা ছিল 20-এর দাগে। 20 থেকে তোমাদের ছিল 29। 20-এর দাগে হচ্ছে অপশান এ 20,000 টাকা, 21-এর দাগে অপশান বি 100 টাকা, 22-এর দাগে অপশান ডি দিল্লি 27,720 টাকা, 23-এর দাগে অপশান সি 375 টাকা, 24-এর দাগে অপশান বি বোম্বে 10,000 টাকা, 25-এর দাগে অপশান ডি দিল্লি 7,500 টাকা, 26-এর দাগে এ 5,760 টাকা, 27-এর দাগে সি 2,500 টাকা, 28-এর দাগে এ 50 টাকা, 29-এর দাগে বি 1,200 টাকা। উত্তরগুলো মোটামুটি আমি আলোচনা করে দিলাম। নেক্সট ডেতে আমরা কারোর যদি কোনো প্রবলেম থাকে সেগুলো কোষে সলভ করে দেবো। তোমরা একটু করার চেষ্টা করো, কেউ কিন্তু করে পাঠাওনি, 2-1 ছাড়া বাকিরা কেউ পাঠাওনি। তোমরা সেগুলো একটু চেষ্টা করো, না চেষ্টা করলে সব আমি করে দিলে তো হবে না। বুঝিয়ে দিয়েছি, শর্টকাটগুলোও বলে দিয়েছি, তোমরা একটু সেগুলো চেষ্টা করো, দেখবে হয়ে যাবে। আজকে আমরা আবার ক্লাস 8-এ রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে আলোচনা করব। রাসায়নিক বিক্রিয়ার আগে পর্যন্ত মোটামুটি হয়ে গেছিল। প্রথমেই তোমাদের জানতে হবে রাসায়নিক বিক্রিয়াটি কি। রাসায়নিক বিক্রিয়ার কিছুই না, যখন কি হয় না, এটা একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় দুই বা তার বেশি পদার্থ একসঙ্গে যুক্ত হতে পারে, আবার একটা পদার্থ ভেঙে গিয়ে একাধিক পদার্থ উৎপন্ন হতে পারে। সেটাকে আমরা বলছি রাসায়নিক বিক্রিয়া। এবং যখন একটা পদার্থ ভেঙে গিয়ে একাধিক পদার্থ উৎপন্ন হচ্ছে, তাদের ধর্ম এবং যে পদার্থটা ভেঙে গিয়ে নতুন পদার্থ সৃষ্টি হলো, তাদের ধর্ম সম্পূর্ণ আলাদা। আবার যখন একাধিক পদার্থ একসঙ্গে মিশে গিয়ে নতুন একটা পদার্থ সৃষ্টি করছে, তখন সেই নতুন পদার্থটার যে ধর্ম, সেটা আবার যেগুলো মিশে তৈরি হয়েছিল তাদের ধর্ম থেকে আলাদা। অর্থাৎ নতুন ধর্ম বিশিষ্ট পদার্থ এখানে উৎপন্ন হচ্ছে। এখানে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত বিষয়গুলো তোমরা অলরেডি পড়েছো। বিক্রিয়ক পদার্থ, বিক্রিয়াজাত পদার্থ, অর্থাৎ যে পদার্থগুলো একসঙ্গে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করছে, যারা অংশগ্রহণ করছে তারা হচ্ছে বিক্রিয়ক। আর
বিক্রিয়া থেকে যে জন্ম নিচ্ছে বা নতুন ধর্মবিশিষ্ট পদার্থ যেটা উৎপন্ন হচ্ছে সেটাকে আমরা বলছি বিক্রিয়াজাত। জাত মানে হচ্ছে আমরা জানি যে জন্ম, বিক্রিয়াজাত মানে হচ্ছে বিক্রিয়া থেকে উৎপন্ন। ধরো একটা নাইট্রোজেন গ্যাস এবং হাইড্রোজেন গ্যাস একসঙ্গে যুক্ত হলো বা বিক্রিয়া করলো, বিক্রিয়া করে কি উৎপন্ন করছে না অ্যামোনিয়া, NH3 অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন করছে। এর নাইট্রোজেনের ধর্ম সম্পূর্ণ আলাদা, হাইড্রোজেনের ধর্ম সম্পূর্ণ আলাদা, আবার অ্যামোনিয়া গ্যাসের ধর্ম সম্পূর্ণ আলাদা। অর্থাৎ নতুন ধর্মবিশিষ্ট পদার্থ উৎপন্ন হলো। এর বৈশিষ্ট্যগুলো কি কি আমরা পড়েছি। রাসায়নিক বিক্রিয়ায় এই সংজ্ঞা পড়তে গিয়ে যেগুলো আমরা বললাম এগুলোই বৈশিষ্ট্য। প্রথমত এখানে বিক্রিয়ক যে পদার্থগুলো থাকে তাদের ধর্ম লোপ পেয়ে যায় এবং বিক্রিয়াজাত পদার্থের ধর্মটা তাদের থেকে সম্পূর্ণ আলাদা হয়। এখানে পদার্থের যে মোট যে ভর, সেই ভর কিন্তু অপরিবর্তিত থাকে, পদার্থের মোট ভর অপরিবর্তিত থাকে। বিক্রিয়কগুলো কি হয় না নির্দিষ্ট একটা ওজন অনুপাতে যুক্ত হয়, যুক্ত হয়ে নতুন যৌগ গঠন করে। এটা একটা স্থায়ী পরিবর্তন। অর্থাৎ আমরা যে পরিবর্তন সম্পর্কে পড়েছিলাম যে দু রকম পরিবর্তন আছে, একটা ভৌত পরিবর্তন, একটা রাসায়নিক পরিবর্তন। এটা হচ্ছে রাসায়নিক পরিবর্তন। এবার রাসায়নিক বিক্রিয়ার যে প্রভাবক, রাসায়নিক বিক্রিয়া যে ঘটবে তার কয়েকটি প্রভাবক আছে। সেই প্রভাবকগুলো কি কি? রাসায়নিক বিক্রিয়ার কিছু প্রভাবক আছে, সেই প্রভাবকগুলো কি কি না প্রভাবকগুলো হচ্ছে তাপ, আলোক, চাপ ইত্যাদি। তাপ, আলো, চাপ, তারপরে হচ্ছে উষ্ণতা ইত্যাদি, এরকম আরো আছে। মেনলি এই তাপের উপর কিভাবে একটা বিক্রিয়া প্রভাবিত হচ্ছে, এই তাপের উপর একটা বিক্রিয়া কিভাবে প্রভাবিত হচ্ছে, যেমন একটা উদাহরণ দিলে আমরা বুঝতে পারবো যে চুনাপাথরকে তাপ দিলে সেটা বিয়োজিত হয়ে গিয়ে ক্যালসিয়াম অক্সাইড, আবার ওদিকে তোমার কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। চুনাপাথর CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, একে তাপ দিয়ে দিচ্ছি, তাপ দিয়ে দিলে কি হবে CaO প্লাস, এর সঙ্গে তৈরি হচ্ছে কার্বন ডাই অক্সাইড।
তাহলে এই তাপ কিন্তু একটা বিক্রিয়াকে নিয়ন্ত্রণ করে দিচ্ছে, সেই জন্য এখানে এই তাপকে আমরা প্রভাবক হিসাবে বলছি। আবার অনেক সময় কিছু কিছু বিক্রিয়া আছে সেগুলো অন্ধকারে ঘটে না, আলো তাকে দিতেই হবে। যেমন কি তাপটা নিয়ে আমরা আলোচনা করলাম, এরপরে যাচ্ছে কি আলো, অর্থাৎ আলো কিভাবে একটা বিক্রিয়ার উপরে প্রভাব ফেলছে। রাসায়নিক বিক্রিয়া শুরু করার সময় ধরো এরকম একটা বিক্রিয়া যে হাইড্রোজেন এবং ক্লোরিন, হাইড্রোজেন একটা গ্যাস প্লাস ক্লোরিন একটা গ্যাস, এই দুটোকে আমরা অন্ধকারে রেখে দিলাম। হাইড্রোজেন এবং ক্লোরিনের মিশ্রণকে আমরা অন্ধকারে রেখে দিলাম, সেক্ষেত্রে দেখা হবে কোনো বিক্রিয়া হবে না। কিন্তু যদি এখানে আলো দিয়ে দিই বা আলোতে বিক্রিয়াটা রেখে দিই, সূর্যের আলোকে যদি রেখে দিই, তখন সঙ্গে সঙ্গে ঝাঁঝালো গন্ধযুক্ত HCl তৈরি হয়ে যাচ্ছে, হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঝাঁঝালো গন্ধযুক্ত হাইড্রোক্লোরিক অ্যাসিড তৈরি হয়ে যাচ্ছে। অর্থাৎ আলো একটা বিক্রিয়াকে প্রভাবিত করতে পারে বা প্রভাবক হিসাবে কাজ করে। নেক্সট আমরা যাচ্ছি, এগুলো অলরেডি আমরা পড়েছি, তবু একবার রিভাইজ, আর কিছু না, তোমরা সবই জানো। চাপ, একটা বিক্রিয়ার পর চাপ প্রয়োগ করলে সেটাও আবার একটা বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারছে বা চালনা করতে পারছে। কিছু কিছু রাসায়নিক বিক্রিয়া আছে, আমরা সমস্ত রাসায়নিক বিক্রিয়াতেই আমরা জানি যে শক্তির প্রয়োজন, সমস্ত রাসায়নিক বিক্রিয়াতে শক্তির প্রয়োজন। আবার কোনোটায় তাপ উৎপন্ন হচ্ছে, কোনোটা হচ্ছে তাপ শোষণ হচ্ছে, সেগুলো আমরা শিখেছি। এই চাপ কিভাবে করে না, সীসা পিবি প্লাস তার সঙ্গে কি দিলাম না সালফার, সাধারণভাবে এমনি বিক্রিয়া ঘটালাম, সামান্য পরিমাণ বিক্রিয়া শুরু হবে, কিন্তু সেভাবে প্রভাব পড়ে না। কিন্তু যখনই এর উপর চাপ প্রয়োগ করা হলো, চাপটা যে চাপ ছিল সাধারণ চাপ, তার থেকে চাপ যখন বাড়ানো হলো, তখন তৈরি হয়ে যাচ্ছে কি দুটো বিক্রিয়া করে একসঙ্গে জুড়ে যাচ্ছে, পিবিএস, লেড আর সালফার যে পিবিএস তৈরি হয়ে গেল। অর্থাৎ এখানে লেড সালফাইড উৎপন্ন হয়ে গেল শুধুমাত্র চাপ প্রয়োগ করে। চাপ প্রয়োগ করায় বিক্রিয়া দ্রুত ঘটলো এবং এটা সৃষ্টি হয়ে গেল। তাহলে চাপ বিক্রিয়ার প্রভাবক হিসাবে কাজ করছে, সেটা আমরা শিখলাম। এরপরে উষ্ণতা, যেগুলো মেন বিষয়, মেন প্রভাবক, সেগুলো নিয়ে আমরা আলোচনা করছি। উষ্ণতা কিভাবে একটা বিক্রিয়াকে ত্বরান্বিত করতে পারে। অ্যাকচুয়ালি এই উষ্ণতাটা তাপের সঙ্গে সম্পর্কযুক্ত। তাপ দিলে বস্তু উষ্ণতা বাড়বে, মানে ওই বিক্রিয়ার উষ্ণতা বাড়বে, ফলে দ্রুত হবে। সেটা তাপ যে যে বিষয়ের উপর নির্ভর করে, উষ্ণতাও সেই বিক্রিয়াগুলোকে প্রভাবিত করে সাধারণত। তাহলে তাপের বিক্রিয়ার প্রভাবক সম্পর্কে আমরা বিষয়গুলো শিখলাম। এখান থেকে তোমাদের প্রশ্ন আসতেই পারে যে একটা তোমাকে বিক্রিয়া দিয়ে দিবে, এই বিক্রিয়াগুলো তোমরা কিন্তু বিভিন্ন বই থেকে কালেক্ট করে পড়বে যে কোন বিক্রিয়ার প্রভাবক কোনটা, সেখান থেকে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে। তারপরে তোমাকে বলল
CuNO3 হোল 2 CuO প্লাস NO2 প্লাস CuNO3 হোল 2 CuO প্লাস NO2 প্লাস হচ্ছে এখানে তৈরি হবে অক্সিজেন। তোমাকে বলে দিবে যে সমতা বিধান করো, চারটে অপশন দিয়ে দিবে, কোন কোথায় কার সঙ্গে কত দিলে সমতা বিধান হবে সেটা বের করতে হবে। ব্যালেন্স করতে পারবে তোমরা? শিখেছো তো? পারবে তো? আমার কথাগুলো শুনতে পাচ্ছিস সবাই? হ্যালো, শোনা যাচ্ছে সবার কথাগুলো? হ্যাঁ স্যার। ব্যালেন্স করতে পারবি তো? এটা ব্যালেন্স বল, কথা হবে বল। এটার নাম কি বলতো? CuNO3 হোল 2। কিউপ্রিক নাইট্রেট। কিউপ্রিক নাইট্রেট, এটা তো আমরা জানি, এটাও জানি, এগুলো জানি। এবারে এটা কর, কেমন কোথায় কি বসাবো বল। এটা একটা বিখ্যাত বিক্রিয়া। কিউপ্রিক নাইট্রেট একটা দ্রবণ, সেই দ্রবণের উপরে ওই যে প্রভাবকগুলো আলোচনা করলাম, ওর মধ্যে একটা প্রভাবক আছে, প্রয়োগ করলে সেটা ভেঙে যায়, ভেঙে গিয়ে CuO ক্যালসিয়াম অক্সাইড এর হচ্ছে কালো গুঁড়ো পড়ে, তারপরে হচ্ছে বাদামি বর্ণের গ্যাস NO2 উৎপন্ন হচ্ছে, আর তার সঙ্গে হচ্ছে অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস আর অক্সিজেন গ্যাস উৎপন্ন হচ্ছে। বিখ্যাত একটা বিক্রিয়া, প্রায় পরীক্ষায় পড়ে। তোমাকে এবার জিজ্ঞাসা করবে এখান থেকে যে এটাকে ব্যালেন্স করতে দিতে পারে, বা তোমাকে বলতে পারে যে এই বিক্রিয়াটির প্রভাবক কি, এই বিক্রিয়াটির প্রভাবক কি হবে, প্রভাবক কি হবে। প্রথমে আমরা ব্যালেন্স করি। CuCu 6টা ও আছে, ওদিকে দুটো চারটে আছে, আর দুটো দিলে এখানে 6 হয়ে যাবে। যদি দিই 4টে Cu, দুটো Cu হয়ে যাচ্ছে 2 4, এইখানটা চেঞ্জ করতে হবে, এখানে 2 হবে, এখানে 4 যদি দিয়ে দিই কমপ্লিট হয়ে যাচ্ছে। দেখো প্রথমে আমরা এটা ব্যালেন্স করলাম। অক্সিজেন হচ্ছে আমার দুটো 4টা 6টা, 2 6 হলো, Cu দুটো হলো, NO3 হচ্ছে, আচ্ছা N হচ্ছে দুটো হলো, দুটো, দুগুণে 4টে N হলো অক্সিজেন, 4 দুগুণে 8, 2 10টা, 3 দুগুণে 6, আচ্ছা 3 6 4 10টা, ঠিক আছে। এটা হচ্ছে একটি বিখ্যাত বিক্রিয়া। এবার তোমাকে প্রশ্ন করেছে এর প্রভাবকটা কি, কে বলতে পারবে এর প্রভাবক কি? তাপ। এর তাপ দিতে হবে, তাপ না দিলে এই বিক্রিয়া কিন্তু দ্রুত ঘটবে না। এর প্রভাবক হচ্ছে তাপ। এইরকম প্রশ্ন কিন্তু পরীক্ষায় আসবে। এরপরে তোমাকে বললো যে
দুটি হচ্ছে ফেরাস সালফেট বা গ্রিন ভিট্রিয়ল, জলযুক্ত ফেরাস সালফেট নেওয়া হলো, তার সঙ্গে জল আছে, দিয়ে তাকে তাপ দেওয়া হলো, দিলে কি হবে? এইরকম প্রশ্ন পরীক্ষায় যে ধরনের প্রশ্নগুলো এসছে সেগুলো নিয়ে আলোচনা করছি কিন্তু চ্যাপ্টার ওয়াইজ। অর্থাৎ FeSO4 প্লাস 7 অণু জল ছিল, এখানে তাপ দেওয়া হলো, তাপ দিলে কি উৎপন্ন হলো না FeSO4 ভেঙে গেল, আর জল আলাদা হয়ে গেল, এই দুটো আলাদা আলাদা হয়ে গেল। তারপরে এই FeSO4 ভেঙে গিয়ে কি তৈরি করলো না Fe2O3। Fe2O3 তৈরি করছে, তার সঙ্গে তৈরি হচ্ছে তোমার O3 অর্থাৎ ওজন আর O2, SO3 SO2। বিক্রিয়াটা এইভাবে হবে। তোমাকে এরকম একটা বিক্রিয়া লিখে দিল, এই বিক্রিয়াতে তাপ দেওয়া হলো, তাপ দেওয়ার সঙ্গে সঙ্গে এই জলটা আগে আলাদা হয়ে গেল, তারপরে Fe2SO4টা ভেঙে গিয়ে Fe2O3 SO3 আর SO2 উৎপন্ন হলো। এবারে তোমাকে প্রশ্ন করবে যে এই যে Fe2O3 এই বিক্রিয়ায় এটির রং কি আর এটার রং কি? এই দুটোর রং কি কে বলতে পারবে? বাদামি রঙের গুঁড়ো। যেটা তৈরি হচ্ছে Fe2O3 ফেরাস সালফেট, FeSO4 ভেঙে গিয়ে যে তৈরি হচ্ছে, এটা হবে বাদামি গুঁড়ো। আর এইটার রং কি? ফেরাস সালফেটের রং সাদা। ফেরাস সালফেট সবসময় সাদা। প্রশ্ন কিন্তু এইভাবে পড়বে, অর্থাৎ তোমাদের বই কিন্তু খুঁটিয়ে পড়তে হবে। তোমাকে বলবে না যে এটার সঙ্গে এটা বিক্রিয়া হলে কি উৎপন্ন হবে, সমীকরণ সহ লেখো বা ওরা সমীকরণ দিয়ে দেবে, দিয়ে এরকম বলবে কোনটার কি রং, ব্যালেন্স করতে দিয়ে দিতে পারে, এরকম প্রশ্ন এখান থেকে দেবে, সেগুলো ভালো করে পড়তে হবে। সালোক সংশ্লেষের মাধ্যমে কিভাবে আলোক শক্তি রাসায়নিক শক্তিতে পরিণত হয় তার সমীকরণ। সালোক সংশ্লেষের সমীকরণ কি হবে জানিস তো? এগুলো সব জানতে হবে। প্লাস তোমাকে দিয়ে দিল 6H2O 6O2। এখানে হচ্ছে সূর্যালোকের মানে উপস্থিতি, তাপ, আর হচ্ছে ক্লোরোফিল। বিক্রিয়াটি সম্পূর্ণ করো। এখানে কি হবে? A6H12O6। নাম কি? গ্লুকোজ। তাহলে C6H12 আর O6, যেটা হবে আমাদের গ্লুকোজ। এই ধরনের প্রবলেম এখান থেকে দিতে পারে, একটু ভালো করে তোমরা পড়বে। যে যে জায়গাগুলো এবার পড়তে হবে সেগুলো একটু বলে দিচ্ছি। কতগুলো বিক্রিয়া দিয়ে দেবে, ধরো
এরকম একটা বিক্রিয়া দিল, বিক্রিয়াটা হচ্ছে তোমার AgNO3। AgNO3 এ কিনা ভেঙে যাচ্ছে, ভেঙে যাচ্ছে কিসে, এর সঙ্গে যুক্ত হচ্ছে BaCl2। আচ্ছা, প্লাস BaCl2 দিয়ে এটা তৈরি হয়ে যাচ্ছে তোমার AgCl আর BaNO3। AgCl প্লাস BaNO3 ডাবল 2। এই বিক্রিয়াটির প্রভাবক কি ছিল, পরীক্ষায় পড়ছিল এটা। এই বিক্রিয়াটির প্রভাবক কি ছিল, কে বলতে পারবে? না, হবে না। বাকিরা? কোনো প্রভাবক হবে না। এই এই বিক্রিয়াটির ক্ষেত্রে কোনো প্রভাবকই লাগবে না। এইরকম কিন্তু ওরা প্রশ্ন দিয়ে ঠকায়, তোমাকে দিয়ে দিল তাপ, উষ্ণতা, হচ্ছে আলো, কোনোটি নয়। তাহলে উত্তর হবে কোনোটি নয়। এই বিক্রিয়াটির ক্ষেত্রে কোনো প্রভাবক লাগে না, এমনিতে নর্মালি বিক্রিয়াটা হয়। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারটা কিন্তু ভালো করে পড়বে। এরপরে কোন জায়গাগুলো পড়তে হবে তোমাদের একটু বলে দিই। আচ্ছা, তড়িৎ লেপনটা পড়বে। তড়িৎ লেপনে ওখানে ক্যাথোডে কি ব্যবহার করা হয়, অ্যানোডে কি ব্যবহার করা হয়, যার প্রলেপ দেব সেটাকে কোথায় ব্যবহার করব, যার উপরে প্রলেপ দেব সেটাকে ক্যাথোড না অ্যানোডে ব্যবহার করব, এইগুলো একটু ভালো করে পড়বে। আচ্ছা, AgBr এখানে তোমার দিতে হবে আলো, দিলে এটা সংগঠিত হবে। এই বিক্রিয়াটি কি কাজে ব্যবহৃত হয়, প্রশ্ন হবে এরকম। এই বিক্রিয়াটি কি কাজের জন্য মানে করা হয়, কে বলতে পারবে? এই বিক্রিয়াটি কখন হয় না, ছবি তোলার ক্ষেত্রে। আগেকার দিনে দেখবে, হ্যাঁ কি বলছো? ডার্ক রুমে ছবি তোলার হ্যাঁ, ছবি তোলার ক্ষেত্রে এই বিক্রিয়াটি। অর্থাৎ আগেকার দিনে দেখবে সেই ফটোগ্রাফি প্লেট থাকতো, তাকে ধোয়ানো হতো, ধোয়ানো হলে একটা বিক্রিয়া মানে এতে রাসায়নিক পদার্থ দিয়ে ধোয়ানো হতো, দিয়ে ছবি পাওয়া যেত। এখন তো সব ডিজিটাল বিষয়টা চলে এসছে। তো এই বিক্রিয়াটি হয় বলেই এখানে আলো বিভাজিত হয়ে যায়, আলো এটাকে বিভাজিত করে দেয়। এই কারণেই ছবি তোলা হয় সাধারণত ডার্ক রুমে। ডার্ক রুমে আলো পৌঁছাতে পারে না, সেই কারণে ডার্ক রুমে এই বিক্রিয়াটি ঘটতে পারে না। ডার্ক রুমে সেই জন্য ছবি তোলা হয়। এই বিষয়গুলো জানতে হবে একটু। আচ্ছা, আর বাকি তোমাদের কাছে যার কাছে যে লেখকের বই আছে বইগুলো একটু খুঁটিয়ে পড়বে। এরপরে চলে যাবে যে এই ধরনের যে প্রশ্নগুলো আছে ব্যাখ্যামূলক, যে আয়নীয় যৌগ জৈব দ্রাবকে অদ্রাব্য
কিন্তু পোলার দ্রাবকে দ্রাব্য কেন? বাড়ির ইলেকট্রিক লাইনের সঙ্গে তার যুক্ত করে তড়িৎ বিশ্লেষণের পরীক্ষা করা উচিত নয় কেন? কেন উচিত নয় বলো দেখি? বাড়ির লাইনে তড়িৎ বিশ্লেষণ করা উচিত নয় কেন? এটা অনেক হাই ভোল্টেজ, তো বাড়ির লাইনটা অনেক হাই ভোল্টেজ, এখানে তড়িৎ বিশ্লেষণ ঘটানোর সঙ্গে সঙ্গেই তোমার দুর্ঘটনা ঘটে যেতে পারে। এই বিষয়গুলো জানতে হবে। আচ্ছা, এরপরে আমরা কোন জায়গাগুলো পড়তে হবে বলে দিচ্ছি, একটু তোমরা জেনে নাও। অনুঘটকটা পড়বে। অনুঘটকের যে ভাগ আছে, পজিটিভ ক্যাটালিস্ট, নেগেটিভ ক্যাটালিস্ট, একটা পজিটিভ অনুঘটক বা ধনাত্মক অনুঘটক, ঋণাত্মক অনুঘটক কি, অনুঘটন কি, স্বয়ং অনুঘটক কি। অনেক ক্ষেত্রে কি হয় না, রাসায়নিক বিক্রিয়ায় বাইরে থেকে কোনো অনুঘটক যোগ করতেই হয় না, বিক্রিয়ায় উৎপন্ন যে বিক্রিয়াজাত পদার্থ সেটাই অনুঘটক রূপে কাজ করে। তখন সে ধরনের বিক্রিয়াকে আমরা বলছি, মানে অনুঘটককে বলছি স্বয়ং অনুঘটক। তার উদাহরণগুলো পড়বে। উৎসেচক কি, উৎসেচকের বৈশিষ্ট্য, জীবদেহে তার গুরুত্ব, এগুলো। এরপরে যে তোমাদের বিক্রিয়া দুটো আছে, এক হচ্ছে তাপমোচী, আরেকটা আছে তাপগ্রাহী। এগুলো সম্পর্কে একটু ভালো করে পড়তে হবে। কাকে বলে, উদাহরণ অনেকগুলো এরকম, তোমরা যেরকম প্রভাবকগুলো দেখালাম ওগুলো ওই রকম ভাবে তোমাদের কয়েকটা সমীকরণ দিয়ে দিবে, দিলে এটা তাপমোচী না তাপগ্রাহী তুমি বলো। আর এই তাপমোচী তাপগ্রাহীর মধ্যে পার্থক্যগুলো একটু পড়বে। তাপমোচী, মোচন শব্দের অর্থ হচ্ছে মুক্ত করে দেওয়া বা উৎপন্ন হওয়া। যে বিক্রিয়া হচ্ছে তাপ উৎপন্ন হয় সেটাকে আমরা বলছি তাপমোচী। আর তাপগ্রাহী মানে গৃহীত হয় বা শোষণ হয়। যে বিক্রিয়ার ক্ষেত্রে তাপ শোষণ হয় তখন সেটা হচ্ছে তাপগ্রাহী। যেমন ধরো পোড়া চুন, পোড়া চুনে জল দেওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, সেটা ফুটতে শুরু করে এবং পলিচুন উৎপন্ন করে দেয়, প্রচন্ড তাপ উৎপন্ন হয়। আবার ধরো চুনাপাথর, ক্যালসিয়াম কার্বনেট, তাকে উত্তপ্ত করলে কি হয়, প্রায় 1000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি উত্তপ্ত করি সেটা বিয়োজিত হয়ে যায় এবং কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয় আর ক্যালসিয়াম অক্সাইড। একটু আগে বিক্রিয়াটা আমরা পড়েছিলাম। এক্ষেত্রে কিন্তু তাপ শোষণ হয়ে যায়, তাপ গ্রহণ হয়ে যায়, সেটাকে বলছি আমরা তাপগ্রাহী। এদের পার্থক্যগুলো একটু পড়বে। তারপরে তোমরা চলে যাবে জারণ বিজারণ। আচ্ছা, একটু বলো দেখি, ওয়েল্ডিং কারখানায় কি ব্যবহার করা হয় উচ্চ শিখা তৈরির জন্য? ওয়েল্ডিং কারখানায় কি ব্যবহার করা হয় উচ্চ শিখা তৈরির জন্য? শুধু অ্যাসিটিলিন বললে হবে না, এটা অক্সিজেন যুক্ত যাতে খুব ভালো করে জ্বলে, অক্সি অ্যাসিটিলিন বা অক্সি হাইড্রোজেন। মনে রাখবে, প্রায় 2000 থেকে 3000 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার এখানে সৃষ্টি করা যেতে পারে। তাই জন্যই তো এদের চশমা, ফিল্টার লাগানো চশমা পরতে হয় যারা ওয়েল্ডিং করে। এরপরে জারণ বিজারণ। জারণ বিজারণের সংজ্ঞা পরীক্ষায় দেবে না, তোমাকে একটা ওই রকম সমীকরণ দিয়ে দেবে, দিয়ে বলবে এখানে জারণ হয়েছে না বিজারণ হয়েছে সেটা উল্লেখ করো। সেই বিষয়গুলো একটু পড়ে নেবে। জারণ বিজারণের ক্ষেত্রে তোমরা তো অলরেডি পড়েছো। জারণ কখন হবে না, অক্সিজেন বা কোনো অপর তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক যখন যুক্ত হচ্ছে
সেক্ষেত্রে জারণ হয়। আর হাইড্রোজেনের মতো যখন কি হয়, তড়িৎ ধনাত্মক যখন যুক্ত হচ্ছে, জারণ বিজারণ তোমরা একটু মোটামুটি জানো, এগুলো একটু দেখবে যে কোন কোন বিক্রিয়াগুলো জারণ হচ্ছে, কোন কোন বিক্রিয়াগুলো বিজারণ হচ্ছে, সেগুলো একটু পড়বে। এরকম একটা প্রশ্ন পড়েছিল, লোহার গায়ে আলকাতারা বা তেল রং মাখানো তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির প্রয়োগ লোহার গায়ে রং লাগানো আর লোহাকে জলে ডুবিয়ে রাখা, এদের মধ্যে কোনটি মরচে ধরায় বাধা দেয়? বাধা দেয় না আর কি, কোনটি মরচে ধরায় বাধা দেয় না? লোহার গায়ে আলকাতারা বা তেল লাগানো, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির প্রয়োগ, লোহার গায়ে রেড লেড দ্বারা নির্মিত রং লাগানো, আর হচ্ছে লোহাকে জলে ডুবিয়ে রাখা। এদের মধ্যে কোনটি মরচে ধরায় বাধা দেয় না? কি হবে? বলো উত্তর কি হবে? জলে ডুবিয়ে রাখা। জলে ডুবিয়ে রাখা মানে জলের সঙ্গে তো অক্সিজেন আছে সামান্য পরিমাণ, সেক্ষেত্রে লোহায় তো মরিচে ধরবেই। আমি তো আগের গুলো তো মরচে নিবারণের উপায়গুলো বললাম, এগুলো তো জানবে তোমরা। বলছে অক্সিজেন ছাড়া কি জারণ সম্ভব? কে বলতে পারবে? অসম্ভব। কিরকম? ক্লোরিন যুক্ত হলেও তাকে জারণ। অর্থাৎ আমরা তো একটু আগে বললাম যে জারণ কখন হচ্ছে, যে তড়িৎ ঋণাত্মক, তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক প্রয়োজন। এখানে মৌল বা মূলক, শুধুমাত্র যে অক্সিজেন যুক্ত হবে তা নয়, যে কোনো তড়িৎ ঋণাত্মক মৌল যখন মৌল বা মূলক যখন যুক্ত হচ্ছে, ক্লোরিন যুক্ত হতে পারে, ক্লোরিন যুক্ত হলেও হবে, সেটাও একটা তড়িৎ ঋণাত্মক মৌল। এই ধরনের প্রশ্নগুলো এখানে তোমাদের পড়তে হবে। আচ্ছা, জারক দ্রব্য বিজারক দ্রব্য কোনগুলো, তার উদাহরণ। Na প্লাস হচ্ছে তোমার H2O, 2NaH। এই বিক্রিয়াটিতে জারণ হয়েছে না বিজারণ হয়েছে বলো? এটি একটি কি বিক্রিয়া, জারণ বিক্রিয়া না বিজারণ বিক্রিয়া? কে বলতে পারবে? তাড়াতাড়ি বল। বিজারণ। বিজারণ। ABS plus H2O2
PbSO4 H2O। দুটো বিক্রিয়া দেওয়া হলো, এটি জারণ না বিজারণ বিক্রিয়া, আর এটি কি বিক্রিয়া বলো? উপরেরটা তোমরা বলছো বিজারণ, আর নিচেরটা জারণ। এখানে এই বিক্রিয়াটা এমন একটা বিক্রিয়া, এটা তোমাদের জানা উচিত ছিল, তোমরা পড়ে এসছো। এই বিক্রিয়াটা জারণ বিজারণ একসঙ্গে ঘটে, তার উদাহরণ ছিল PbS প্লাস H2O2 যুক্ত হয়ে কি করছে না PAB PbS এর সঙ্গে ওখানে অক্সিজেন যুক্ত হয়ে যাচ্ছে, সেখানে জারণ হচ্ছে। আর H2O2 থেকে হচ্ছে H2O হয়ে যাচ্ছে, সেখানে বিজারণ হয়ে যাচ্ছে। এটা তোমাদেরকে জানা উচিত ছিল। এটা জারণ বিজারণ একসঙ্গে ঘটে এই বিক্রিয়াটা। আর আগের বিক্রিয়াটা হাইড্রোজেন যুক্ত হয়ে গেছে বলে তোমরা বলছো যে এটা বিজারণ হয়েছে, কিন্তু এটা অ্যাকচুয়ালি জারণের উদাহরণ। এগুলো ব্যতিক্রম, মনে রাখবে। এক্ষেত্রে জারণ হয়েছে। কিভাবে জারণ হয়েছে না, এই যে Na সোডিয়ামের দুটো যে এখানে অণু ছিল, এ কি করছে না দুটো ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে। দুটো ইলেকট্রন ত্যাগ করে দেওয়ার ফলে কি হয়েছে না Na++ হয়ে গেছে, Na+2 হয়ে গেছে। আর ওই দুটো ইলেকট্রন হাইড্রোজেন গ্রহণ করে নিয়ে সে H- হয়ে গেছে, দিয়ে একসঙ্গে যুক্ত হয়ে NaH তৈরি করেছে। আমরা এখানে ইলেকট্রনীয় মতবাদ অনুযায়ী ব্যাখ্যা যদি করি, অর্থাৎ কি এখানে সোডিয়াম বিজারক দ্রব্য এবং H2O জারক দ্রব্য হিসাবে কাজ করেছে। আমরা পড়েছিলাম না যে যেটা জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ যেখানে ছিল, সেখানে যে হচ্ছে না তোমার ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, ছেড়ে দেওয়া মানে সে কি হয়ে যাচ্ছে না বিজারক দ্রব্য, আর যে ইলেকট্রন গ্রহণ করছে সে হয়ে যাচ্ছে জারক দ্রব্য। এটা সেই ধরনের বিক্রিয়া। ওরা কিন্তু সাধারণ বিক্রিয়াগুলো দেয় না পরীক্ষায়, এই ধরনের বিক্রিয়াগুলো তোমাদের বেশিরভাগ পরীক্ষায় দেয়। তোমরা একটু সেগুলো লক্ষ্য রাখবে, ভালো করে খুঁটিয়ে পড়বে বইগুলো। ইলেকট্রনীয় মতবাদটা পড়লে ওটা ক্লিয়ার হয়ে যাবে। দাবানলকে আমরা জারণ বিক্রিয়া বলবো না বিজারণ বিক্রিয়া বলবো? বলো। জারণ বিক্রিয়া। হ্যাঁ, এটাকে আমরা জারণ বিক্রিয়া বলবো। ধাতু যখন নিষ্কাশন হয়, ধাতু নিষ্কাশন একটি কি বিক্রিয়া, জারণ না বিজারণ? সব সময় মনে রাখবে, ধাতু যৌগের মধ্যে যে ধাতুটি ক্যাটায়ন হিসাবে থাকে, সে কি করে না ইলেকট্রন গ্রহণ করে নিস্তড়িত ধাতুতে পরিণত হয়। তাই এটি সবসময় একটি বিজারণ বিক্রিয়া ধাতু নিষ্কাশনের ক্ষেত্রে। যেগুলো যে ধরনের পরীক্ষায় দেয় বারবার বলছি, এগুলো একটু ভালো করে পড়বে। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াটা আজকে আমরা আলোচনা করলাম।
মোটামুটি রাসায়নিক বিক্রিয়ায় যে ধরনের প্রশ্ন পড়বে বা যে জায়গাগুলো বললাম প্রত্যেকে বুঝতে পেরেছো? রাসায়নিক বিক্রিয়াটা সবার বোঝা গেছে? কেউ যদি বুঝতে না পারিস কোনো জায়গায় আর বল আমাকে। বুঝতে পেরেছিস সবাই? কারোর কোনো কথা নেই, শুনতে পাচ্ছে না কি জানি। তো বলবি তো, না রেসপন্স করলে আমি বুঝবো কি করে? জারণ বিজারণটা পড়বি ভালো করে, এর উপরে টাস্কগুলো দেবো, সেগুলো করবি। আর জীবন বিজ্ঞানে ওইদিকে জীবদেহের গঠন আমাদের হয়ে গেছিল। আচ্ছা, জীবন বিজ্ঞানে অন্তঃক্ষরা তন্ত্র এবং বয়স সন্ধি, এটা কি তোমাদের পরীক্ষা নেওয়া হয়েছিল? হ্যাঁ স্যার। আচ্ছা, পরিবেশের সংকট এবং সংরক্ষণ পরীক্ষা হয়ে গেছে? এক মিনিট আমি দেখে নিলে সুবিধা। সমুদ্রের জীব পর্যন্ত নেওয়া হয়েছে। আচ্ছা, লাস্ট আমরা পরীক্ষা নিয়েছিলাম সমুদ্রের নিচের জীবন পর্যন্ত, তাই তো? পরের দিন মরু অঞ্চলের জীবজগৎ আর মরু অঞ্চলের এবং বন্যপ্রাণী সংরক্ষণ। মরু অঞ্চলের জীবজগৎ এবং বন্যপ্রাণী সংরক্ষণ, এটা ভালো করে একটু পড়বে। নেক্সট ডেটে আমি পরীক্ষা নেব। মরু অঞ্চলের জীবজগৎ এবং বন্যপ্রাণী সংরক্ষণ, মনে থাকে যেন। নেক্সট দিন ওটা নেব। আর বাকিরা অনেকে প্রথমে যখন শুরু করি ক্লাসটা অনেকে ছিল না, বাকিদের মোটামুটি পরীক্ষা ভালো হয়েছে তো ফার্স্ট ইউনিট? অদ্রিজা ভালো হয়েছে পরীক্ষা? হ্যাঁ স্যার, ভালো হয়েছে। আচ্ছা, বাকিরা? সৌমিক, ভক্তা ভালো হয়েছে? আচ্ছা আচ্ছা, এনএমএমএসি তে তোদের কয়েকটা ওই ম্যাটের ক্ষেত্রে উত্তর চেঞ্জ ছিল, আমি গ্রুপে পাঠিয়েছিলাম, দেখে নিয়েছিস? ওটা গিয়ে একটু দেখে নিবি, ওটা গিয়ে একটু দেখে নিবি। যারা দেখিসনি গ্রুপে আমি দিয়ে দিয়েছিলাম। আর চণ্ডীপুর বা নাচিন্দা, কাঁথি, এই যে এই সেন্টারগুলোতে যারা ছিল, ওটা ওই গ্রুপে আমি ছিলাম না, ওই গ্রুপে স্যার দিয়েছি কিনা বলতে পারছি না, আমি আমার গ্রুপগুলোতে দিয়েছিলাম। ওই কয়েকটা প্রশ্নের উত্তর একটু এনএমএমসিতে চেঞ্জ ছিল, ফাইনাল অ্যান্সার কি পরেও আবার চেঞ্জ ছিল, সেই চেঞ্জগুলো দিয়েছিলাম। এবার রেজাল্ট হয়ে যাবে আশা করি এই মের দিকে, এপ্রিলের শেষে অথবা মে। ভোটের জন্য দেরি হচ্ছে রেজাল্টটা। তো মোটামুটি আজকে বিষয়গুলো আলোচনা করলাম। নেক্সট ডেট থেকে আমি প্রত্যেকের চেক করব যে প্রত্যেকে টাস্ক পাঠিয়েছে কিনা, এবং প্রত্যেকের নাম ধরে ধরে আমি কিন্তু চেক করব, বলে দিলাম। টাস্ক প্রত্যেকে করতেই হবে, মনে থাকে যেন। আর পরীক্ষা নেব এটা তো বলা থাকলো। ভৌত বিজ্ঞানেও একটা চ্যাপ্টার পরীক্ষা নেব, যেগুলো হয়ে গেছে। এবার একটু চাপ নিতে হবে তোমাদের, 9 এর পড়ার পাশাপাশি এইটাকে আরেকটু রিভাইজ দিতে হবে। ভৌত বিজ্ঞানে
আলোর কি পরীক্ষা নিয়েছিলাম তোমাদের? না স্যার। আলো চ্যাপ্টারের উপর একটা পরীক্ষা নেব। এদিকে আলো চ্যাপ্টারের উপর নেব আর ওদিকে মরু অঞ্চলের জীবজগৎ, বন্যপ্রাণীটা ছাড়ো, বন্যপ্রাণীটা পরের দিন একদিনও নেবো। মরু অঞ্চলের জীবজগৎটাই নেব, একটা একটা হোক, ছোট ছোট হোক। মরু অঞ্চলের জীবজগৎ এবং সেই সঙ্গে আলো, এই দুটো পরীক্ষা একসঙ্গে নেব আগের ডেটে, মানে যেদিন আমি ক্লাস নেব, আর সেটা গ্রুপে জানিয়ে দেবো। এবার তোমরা বলো যে তোমাদের হচ্ছে এই সপ্তাহে কোন দিন ক্লাস করলে সুবিধে হবে। এখন তো পরীক্ষা শেষ হয়ে গেছে, কোন দিন ক্লাস করলে সুবিধা হবে তোমাদের? মঙ্গলবার। মঙ্গলবার। বাকিদের? হ্যাঁ স্যার, মঙ্গলবার। মঙ্গলবার। হ্যাঁ তাহলে স্যার, মঙ্গলবার করলে হবে। এইরকম রাত্রে 9টায় দিয়ে দিই। হ্যাঁ। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক আছে। কারণ আমরা পরীক্ষার জন্য বা একদিন সেই এত ঝড় বৃষ্টি হয়েছিল আমাদের এখানে, সন্ধ্যে থেকে কারেন্ট ছিল না, সেই কারণে ক্লাসটা তোমাদের নিতে পারিনি। আমরা সেই ক্লাসগুলো মোটামুটি কভার করতে হবে। আচ্ছা, আজকে অ্যাটেন্ডেন্সটা তোমরা একটু দেবে। এক মিনিট। আচ্ছা, সুতনু মাইতি আজকের নেই ক্লাসে। এক মিনিট। আজকের হচ্ছে তোমার 12/4/26, 12/4/2026। সুতনু নেই। সোহম দাস? ইয়েস স্যার। সোমদেব মাইতি? অ্যাবসেন্ট। তৃষা ভূঁইয়া? প্রেজেন্ট স্যার। তৃষা, পরীক্ষা কেমন হয়েছে রে? মোটামুটি হয়েছে। মোটামুটি কেন? ভালো নাই কেন? ক্লাস 9-এ উঠে গেছো, ভালো করতে হবে। এখন আর মোটামুটি হলে হবে না, যা হবে ভালো করতে হবে, সামনে মাধ্যমিক টার্গেট। কিংসুক সাহু? প্রেজেন্ট স্যার। কিংসুক, পরীক্ষা কেমন হয়েছে রে? স্যার আমাদের পরীক্ষা হয়নি, স্কুলে মিলিটারি আর ফোর্স আছে, সেই জন্য পরীক্ষা হয়নি। যা যা, এই ভোট ফোট যে কেন হয়, ধুস। আমাদের 28 তারিখ থেকে পরীক্ষা হবে। এ তো আবার সে অনেক পিছিয়ে দিল। যা, সেই সময় আমাদের ফার্স্ট লেয়ার পরীক্ষা চলে আসবে। সুপর্ণা প্রধান? সুপর্ণা? রণদীপ মাইতি? রণদীপ মাইতি?
সোহমগিরি, আচ্ছা তারপরে তোমাদের সঞ্জনা সাঁতরা, সঞ্জনা ছিল তো, কে কোথায় গেল? লাবণীগিরি, ইয়েস স্যার। তোর বাড়ির নাম্বারটা যুক্ত করে দিয়েছি, দেখে নিয়েছিস তো? ওটাতে এবার হ্যাঁ থেকে দেখে নিয়েছি। হ্যাঁ ওটাতে এবার থেকে যাবে, টাস্ক গুলো যাবে। সাথী দাস, প্রেজেন্ট স্যার। সাথী পরীক্ষা কেমন হয়েছে? ভালো আছে। অরিন্দম প্রামাণিক, স্যার। পরীক্ষা কেমন হয়েছে রে? স্যার ভালো আছে। সৌমিক বক্তা, Yes, sir. সুমিতা মুলা, এর পরীক্ষা শেষ হয়নি এখনো। দেবব্রত প্রামাণিক, প্রেজেন্ট স্যার। দেবব্রত পরীক্ষা কেমন হয়েছে? কথা নেই আর। সুনীত মান্না, ভালো হয়েছে স্যার। আচ্ছা সুনীত মান্না, নবনীতা ধারা, অদ্রিজা, প্রেজেন্ট স্যার। পরীক্ষা কেমন হয়েছে রে? ভালো। ঠিক আছে, ক্লাসগুলো বুঝতে পেরেছিস? হ্যাঁ। টাস্কগুলো দেবো, টাস্কগুলো করে পাঠাবি। অঙ্কিতা পাত্র, অঙ্কিতা পাত্র, এদের পরীক্ষা চলছে মনে হয়। অনুপম প্রামাণিক, এ তো আজকে থাকবে না বলেছিল। নাম ডাকা হয়নি, এরকম কেউ আছিস? যাই হোক, বাকিরা সবাই মনোযোগ দিয়ে পড়, ভালো করে পরীক্ষাটা ঠিকঠাক দে। আর যাদের হচ্ছে ফিজগুলো